পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সবার আগে প্রথম যে বিষয়টি বৃহৎ আকারে উঠে এসেছিল তা হলো অনুপ্রবেশ। বিজেপি সরকার আসার পর পঙ্গপালের মতো সীমান্ত দিয়ে পালাতে শুরু করেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ভারতবর্ষে এত দিনের তাদের অবৈধ বসবাস ছেড়ে ফিরে যাচ্ছিল নিজের দেশে। আর এই মুহূর্তে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া পুশ ইন নিয়েই সরগরম ভারত বাংলাদেশের রাজনীতি। কি এই পুশ ইন? কেন বাংলাদেশ তাদের নিজের নাগরিকদের ফেরত নিতে চাইছে না? কেনই বা অন্যান্য কোনো দেশ বাংলাদেশিদের সম্মান করে না? আজ আলোচনা করব সেটাই, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলি পুশ ইন কি। প্রথমে সহজ ভাষায় বুঝে নেওয়া যাক এই পুশ ইন বিষয়টিকে। আন্তর্জাতিক সীমান্ত রাজনীতির পরিভাষায় পুশ ব্যাক এবং পুশ ইন এই দুটি শব্দ বারবার উঠে আসে। পুশ ব্যাক মানে হলো যখন কোনো ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এক দেশে ঢুকে পড়ে এবং সেই দেশের সীমান্তরক্ষী বাহিনী তাকে ধরে আইনি বা প্রশাসনিক প্রক্রিয়ায় আবার তার নিজের দেশে ফেরত পাঠিয়ে দেয়, তখন তাকে পুশ ব্যাক বলে। কিন্তু পুশ ইন হলো এর চেয়েও জটিল এবং আগ্রাসী একটি প্রক্রিয়া। যখন কোনো একটি দেশ বা কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক চুক্তি ছাড়াই জোরপূর্বক বা গোপনে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে অন্য দেশের সীমান্তের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তখন তাকে পুশ ইন বলে। বর্তমান প্রেক্ষাপটে ভারতের পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সীমান্তে যে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে তাকেই বাংলাদেশের তরফ থেকে পুশ ইন বলে দাবি করা হচ্ছে। আপনাদের কাছে উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, রাতের অন্ধকারে কাঁটা তারের বেড়া কেটে বা নদী পার হয়ে কয়েকজন অনুপ্রবেশকারী ভারতের সীমায় ঢোকার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী মানে বিএসএফ তাদের হাতে নাতে ধরে ফেললো। বিএসএফ তাদের ভারতের মাটিতে পা রাখতে না দিয়ে বা তাদের কোনো আইনি গ্রেফতারি ছাড়াই সেখানেই আটকে সরাসরি আবার বাংলাদেশের সীমানার দিকে ফেরত পাঠিয়ে দিতে পারে। এই যে সীমান্ত থেকে সরাসরি ফিরিয়ে দেওয়া বা ব্যাক করানো, এটাকেই বলা হয় পুশ ব্যাক। এবার আসা যাক পুশ ইনের কথায়। মনে করুন, বেশ কিছু বছর আগে কিছু মানুষ অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিল এবং তারা ভারতেরই কোনো রাজ্যে বা গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মিশে বসবাস করতে শুরু করেছিল। এবার বর্তমান সরকার যখন কড়া তদন্ত চালিয়ে এই অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করলো এবং আইনি প্রক্রিয়া ছাড়াই বা বাংলাদেশের সাথে কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি, যেটাকে ডিপোর্টেশন ট্রিটি বলা হয়, সেটা না করেই তাদের জোর করে বা কৌশলে সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে ঠেলে দিল, তখন তাকে বলা হবে পুশ ইন। বাংলাদেশ সরকার মূলত এই বিষয়টির তীব্র বিরোধিতা করে এবং দাবি করে যে ভারত কোনো চুক্তি ছাড়াই তাদের সার্বভৌম সীমান্তের ভিতরে মানুষ ঢুকিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন উঠছে, ভারত যদি প্রমাণ সহ অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে, তবে বাংলাদেশ তাদের নিজের নাগরিক বলে মেনে নিতে বা ফেরত নিতে কেন অস্বীকৃতি জানাচ্ছে? এর পিছনে মূল তিনটি বড় কারণ রয়েছে। প্রথমত, নথিপত্র এবং শনাক্তকরণের জটিলতা। অনুপ্রবেশকারীরা যখন চোরাপথে ভারতে প্রবেশ করে তখন অনেকেই নিজেদের পরিচয় লুকিয়ে ফেলে বা ভারতের জাল নথিপত্র, যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তৈরি করে নেয়। ফলে বাংলাদেশ দাবি করে উপযুক্ত নথিপত্র বা দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক ভেরিফিকেশন ছাড়া কাউকেই তারা নাগরিক বলে মেনে নেবে না। এরপর রয়েছে জনসংখ্যার চাপ এবং অর্থনৈতিক বোঝা। বাংলাদেশ এমনিতেই বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। তার উপর গত কয়েক বছর লাখো লাখো রোহিঙ্গা শরণার্থীর বোঝা তাদের অর্থনীতি এবং সম্পদের উপর বিশাল চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে ভারত থেকে যদি লাখ লাখ মানুষকে একসঙ্গে ফেরত পাঠানো হয়, তবে সেই চাপ সামলানোর মতো অর্থনৈতিক বা পরিকাঠামোগত ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের নেই। এরপরেই রয়েছে আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির ইমেজ। আন্তর্জাতিক মঞ্চে কোনো দেশ যদি আনুষ্ঠানিকভাবে মেনে নেয় যে তাদের দেশের লাখ লাখ নাগরিক অন্য দেশে অবৈধভাবে বসবাস করছিল, তবে বিশ্বমঞ্চে সেই দেশের কূটনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
তাই বাংলাদেশ সরকার বিষয়টিকে সরাসরি স্বীকার করা থেকে বিরত থাকতে চায় এবং একে ভারতের রাজনৈতিক আভ্যন্তরীণ ইস্যু হিসেবে দেখাতে পছন্দ করে। এবার আসি সেই বিষয়ে যা মূলধারার সংবাদ মাধ্যমগুলো এড়িয়ে যায়, কিন্তু যার পিছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক সমীকরণ। সমালোচক এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশের মতে এই অনুপ্রবেশ কেবল অর্থনৈতিক কারণে নয়, বরং এর পেছনে রয়েছে সীমান্তের ডেমোগ্রাফি বা জনসংখ্যার ভারসাম্য বদলে দেওয়ার একটি পরিকল্পিত কৌশল। ভারতের সীমান্ত লাগোয়া জেলাগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিগত কয়েক দশকে জনসংখ্যার অনুপাতে যে নাটকীয় পরিবর্তন দেখা গেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। থিওরি অনুযায়ী এই জনমিতির পরিবর্তনকে হাতিয়ার করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, মানে যেটাকে সেভেন সিস্টার্স বলা হয়, তার নিরাপত্তা বিঘ্নিত করা এবং একটি সুনির্দিষ্ট ধর্মীয় এবং রাজনৈতিক এজেন্ডা বা উম্মার বিস্তার ঘটানো এর মূল লক্ষ্য। আর এই সংকটের চিত্রটা শুধু ভারতেই সীমাবদ্ধ নেই। আজ ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি কিংবা ইতালির মতো দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে সেখানেও অনিয়ন্ত্রিত অভিবাসন এবং ডেমোগ্রাফিক পরিবর্তনের ফলে স্থানীয় সংস্কৃতি এবং আভ্যন্তরীণ নিরাপত্তা আর চরম সংকটের মুখে পড়েছে। ফলে এই পুশিনের বিরোধিতার পেছনে বাংলাদেশের কৌশলগত অবস্থান কেবল অর্থনৈতিক নয়, বরং এক গভীর রাজনৈতিক সমীকরণের অংশ। আমাদের মনে রাখতে হবে, ভুল অভিবাসন নীতির কারণেই আজ ইংল্যান্ডের গ্রুমিং গ্যাংয়ের পাল্লায় পড়ে বিপর্যস্ত। কিছুদিন আগেই ফ্রান্সে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছিল ওই অভিবাসীরাই। সুতরাং সেই ভুল করার জায়গায় ভারত কিন্তু আর নেই। আমাদের এটাও মনে রাখতে হবে, বাংলাদেশের সাধারণ নির্বাচনে সীমান্তবর্তী সব কটি জায়গায় বিপুল হারে জিতেছে জামাত। এই জামাত কট্টর ইসলামিক মৌলবাদী একটি সংগঠন। আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে বুঝবেন যে এই পুরো বিতর্কের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর দিক হলো ভারতীয় মুসলিম সমাজের নিজস্ব অবস্থান। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই পুশ ইন একটা ধর্মীয় মেরুকরণের বিষয়, কিন্তু বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় এই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে সাধারণ ভারতীয় মুসলিমদের একাংশের মধ্যেও এক ধরনের নীরব সম্মতি বা উদাসীনতা রয়েছে। এর কারণ খুব স্পষ্ট। আইনি নথিপত্রহীন এই বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী যখন ভারতে এসে সস্তায় শ্রমের বাজার দখল করে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তখন তার দায় এবং সামাজিক খেসারত পরোক্ষভাবে এদেশের বৈধ মুসলিম নাগরিকদেরও দিতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতীয় মুসলিমরা ভালো করেই জানেন যে এই অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থায়িত্বের জন্য যেমন বড় প্রশ্নচিহ্ন, তেমনি তাদের নিজেদের সামাজিক ভাবমূর্তির জন্য একটা বড় আপদ। ফলে ভোট ব্যাংকের রাজনীতিতে দলগুলো যতই জলঘোলা করুক না কেন, দেশের বৃহত্তম স্বার্থে এবং নিজেদের সুরক্ষার তাগিদে এই অনুপ্রবেশকারীদের বিদায় হওয়া নিয়ে সাধারণ স্তরে কোনো বড় প্রতিবাদ বা তাপ উত্থাপন তো দেখা যাচ্ছে না। শুধু ভারতই নয়, সমগ্র বিশ্ব আজ বাংলাদেশিদের চিনে ফেলেছে। অতি সম্প্রতি নেপালে এক বাংলাদেশি পর্বতারোহীর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ উঠেছে। সেখানে গিয়ে তিনি স্থানীয় নারীদের লুকিয়ে স্থানের নগ্ন ছবি তুলছিলেন, আর তার অপরাধেই তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। এই ধরনের বিকৃত মানসিকতা এবং অপরাধমূলক ঘটনা আন্তর্জাতিক স্তরে একটি দেশের নাগরিকদের সম্মান এবং বিশ্বস্ততাকে মাটির মধ্যে মিশিয়ে দেয়। শুধু নেপাল নয়, শ্রীলঙ্কা, মালয়েশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের আরবের দেশগুলো, সব জায়গাতে আজ বাংলাদেশিদের প্রতি এক ধরনের তীব্র অনীহা তৈরি হয়েছে। মালয়েশিয়া বা আরবের দেশগুলোতে অতীতে বহুবার ফ্রি ভিসা বা কাজের ভিসার অপব্যবহার, অবৈধভাবে থেকে যাওয়া এবং স্থানীয় আইন শৃঙ্খলা ভঙ্গের মতো ঘটনাও ঘটেছে। এর ফলে এই দেশগুলো এখন বাংলাদেশি নাগরিকদের জন্য তাদের দরজা ক্রমশ বন্ধ বা অত্যন্ত সীমিত করে দিচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে একে অপরের সংস্কৃতি এবং আইনকে শ্রদ্ধা না করার এই যে স্বভাব বা খামতি, তার খেসারত আজ পুরো বাংলাদেশকে দিতে হচ্ছে এবং বিশ্বজুড়ে তাদের পাসপোর্টের মর্যাদা তলানিতে গিয়ে ঠেকেছে। আরো মজার ব্যাপার, এদের নিজের দেশের প্রাক্তন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস, তখন অবশ্য তিনি ক্ষমতায় ছিলেন, তিনি নিজে মুখে স্বীকার করেছিলেন যে বাংলাদেশ জালিয়াতিতে শ্রেষ্ঠ। যে দেশের রাষ্ট্রপ্রধান নিজের দেশের লোকদের শ্রেষ্ঠ জালিয়াত বলে হাততালি পান, সেই দেশ সম্বন্ধে বেশি কিছু না বলাই ভালো। পৃথিবীর চ্যাম্পিয়ন এখন আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল।
বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। আমাদের এখানে আরো একটা বাস্তব কথা সোজা সাপটা ভাষায় বুঝতে হবে। অপরাধীরা যখন অপরাধ করে জেলে যায়, তখন তাদের কষ্ট নিয়ে সাধারণ মানুষ চোখের জল ফেলে না, রাইট? কাজেই ভারতের সীমান্ত পেরিয়ে যে আপদেরা বছরের পর বছর ধরে বেআইনিভাবে এই দেশে ঢুকেছে, সীমান্তে আইনি কড়াকড়ির কারণে তারা একটু ধাক্কা খেলে বা সমস্যায় পড়লে তা নিয়ে এত নাটক করার কি আছে বলুন তো? অবৈধ অনুপ্রবেশকারীদের আসল জায়গা তো জেলেই হওয়া উচিত। আর এই কারণেই আজ ভারত নিজের সুরক্ষায়, নিজের জমিতে, নিজের টাকায় কাঁটা তারের বেড়া দিয়ে সীমান্তকে সুরক্ষিত করছে। বছরের পর বছর ধরে এই অকৃতজ্ঞ বাংলাদেশি প্রতিবেশীর জন্য ভারতকে কিন্তু কম দুর্ভোগ পোহাতে হয়নি। অথচ আজ তাদের দেশে বিভিন্ন টক শোতে বসে তথাকথিত এই বুদ্ধিজীবীরা ভারতের কাঁটা তারের বেড়া নিয়ে বহু বকবকানি করছে। আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ক্লিপিং সামনে আসছে সোশ্যাল মিডিয়ায় বা টিভি খুললেও দেখতে পাচ্ছি আমরা। ভারত নিজের সুরক্ষায় নিজের জমিতে বেড়া দিচ্ছে, এতে অন্য কারোর নাক গলানোর কি প্রয়োজন রয়েছে? ইতিহাস সাক্ষী আছে, ভারতের পিছনে লাগতে গিয়ে পাকিস্তান আজ টুকরো টুকরো হয়ে ভিখারিতে পরিণত হয়েছে। এখন বাংলাদেশের যদি সেই খুনি, ধর্ষক আর ভিখারি পাকিস্তানকে বেশি পছন্দ হয়, তবে তারা সেই পথেই হাঁটুক। কিন্তু মনে রাখা দরকার, বেশি বাড়াবাড়ি করলে পাকিস্তানের যে দশা হয়েছে, ইতিহাস কিন্তু তার পুনরাবৃত্তি ঘটাতে বেশি সময় নেবে না। তাই ক্যামেরার সামনে টক শো করে ভারতকে ভয় দেখানোর বা দুর্বল প্রমাণের চেষ্টা এখন আর খাটবে না, চিড়ে কিন্তু ভিজবে না। তাই বন্ধুরা, পুশিন বা অনুপ্রবেশের এই পুরো সমীকরণটিকে কেবল ভারত বা বাংলাদেশের মধ্যেকার কোনো সাধারণ সীমান্ত বিরোধ ভাবলে চলবে না। এর জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। একদিকে যেমন রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং ডেমোগ্রাফি বা জনসংখ্যার ভারসাম্য রক্ষার এক চরম লড়াই, তেমনি অন্যদিকে রয়েছে আন্তর্জাতিক মঞ্চে একটি দেশের আচরণগত সংকট এবং কূটনৈতিক ব্যর্থতা। পশ্চিমবঙ্গে বা উত্তর পূর্ব ভারতে যে কঠোর পদক্ষেপ আজ নেওয়া হচ্ছে, তা দেশের আভ্যন্তরীণ স্থায়িত্বের জন্য কতটা জরুরি ছিল তা আজ স্পষ্ট। ইউরোপের দেশগুলো যেভাবে অনিয়ন্ত্রিত অভিবাসনের খেসারত দিচ্ছে, ভারত যে সেই একই ভুলের পুনরাবৃত্তি হতে দেবে না, তা এই কড়া নীতি থেকেই পরিষ্কার বোঝা যায়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার কি তার এই নাগরিকদের ফিরিয়ে নিয়ে আন্তর্জাতিক স্তরে নিজের দায়িত্বশীলতার প্রমাণ দেবে, নাকি এই ডেমোগ্রাফিক পরিবর্তনের ছক এভাবেই করতে থাকবে তারা? আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এই অনুপ্রবেশকারী রাজনীতির ফলে কোন দিকে বাঁক নেবে? আপনাদের কি মনে হয়, এই পুশিং প্রক্রিয়া কি সম্পূর্ণ সফল হবে, সফল হওয়া উচিত? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।